আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৩, গ্রেস আন্ডার ফায়ার, মর্যাদার অগ্নি পরীক্ষা, ফার্মনেস অফ স্পিরিট, দৃঢ় মানসিকতা। ক্যারেজ ফাইন্ডস ইটস ওন ওয়ে, সাহস নিজেই নিজের পথ খুঁজে নেয়। হেভেন নেভার হেল্পস দ্য ম্যান হু উইল নট অ্যাক্ট। সফোক্লিস, আল্লাহ কখনোই অলসের সহায় হন না। এক বুড়ো চাষা ছিল। সে জীবনের অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও তাকে সবসময় সুখী আর উৎফুল্ল দেখাতো। একদিন তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তোমার এত ব্যর্থতা সত্ত্বেও তুমি কি করে এত প্রফুল্ল থাকো? কৃষক উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, এটা খুব একটা শক্ত নয়, তোমাকে শুধু যা অবশ্যম্ভাবী তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শিখতে হবে। একটা প্রাচীন প্রবাদ আছে, যখন প্রকৃতি তোমার দিকে একটা ছোড়া ছড়ে দেয় তখন সেটা ধরবার দুটো পথ আছে, হয় তার ফলাটা ধরতে হয় অথবা হাতল। সাহসের সঙ্গে জীবনযাপনের অর্থ হচ্ছে ছোড়াটার হাতল ধরে আমাদের সুবিধা মতো তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। সাহস শক্তি দেয়। যখন গঠনমূলক কাজে এর প্রয়োগ হয় তখন এটা একটা সাংঘাতিক অস্ত্র। নির্ভীকতা আমাদের সেই ক্ষমতা দেয় যার ফলে আমরা পক্ষঘাতগ্রস্ত রোগীর মতো না থেকে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে পারি। সাহসের অভাব আমাদের কর্মক্ষমতাকে নাশ করে। আমরা শারীরিকভাবে হাঁটতে, কথা বলতে, নিঃশ্বাস নিতে পারি বটে, কিন্তু মানসিকভাবে আমাদের মৃত হয়। নির্ভীকতা হচ্ছে নিজের মূল্যগুলো নিয়ে বেঁচে থাকা। আমরা যা কাজ করছি তা যোগ্য কাজ, এই বিশ্বাসই হচ্ছে নির্ভীকতা। এই বিশ্বাসে ভর করে অগ্রসর হওয়াই হচ্ছে সাহস। নির্ভীক লোকেরা বিশ্বাস করে যে তাদের অন্তরে যা আছে তা বাইরের পরিস্থিতি থেকে ছেড়েও। জীবনে কোন লক্ষ্যে পৌঁছালাম অথবা পৌঁছাতে পারলাম না, দুটোর মধ্যে এই পার্থক্যটাই হচ্ছে সাহস। সাহস ঝুঁকি নেওয়ার, অজানায় পাড়ি দেওয়ার, আত্মবিশ্বাসের সঙ্গে বাধার বিরোধিতা করার, অপ্রস্তুতকর পরিস্থিতির সমালোচনার সম্মুখীন হওয়ার দাবি রাখে। দ্য মেনি ডাইমেনশনস অফ কারেজ, নির্ভীকতার বিভিন্ন দিক। স্বপ্ন দেখার সাহস, বাস্তবের মুখোমুখি হবার সাহস, বিজয়ের মাধুর্য দেখানোর সাহস, পরাজয়ে নিজের আত্মসম্মান রক্ষা করার সাহস, শিক্ষা দেবার সাহস, শিক্ষা গ্রহণের সাহস, সংগ্রামে মুখোমুখি হবার সাহস, অন্যে তোমার সম্মুখীন হতে চাইলে তা হতে দেবার সাহস, রাগ প্রকাশ করবার সাহস, ক্ষমা ভিক্ষা করার সাহস, দৃঢ় বিশ্বাসের সাহস, মিথ্যা বিশ্বাসকে মিথ্যা বলে প্রমাণ করতে চাওয়ার সাহস, স্পষ্ট বলার সাহস, শোনবার সাহস, বিচার করবার সাহস, ক্ষমা করবার সাহস, ভালোবাসার সাহস, প্রত্যাখ্যাত হবার সাহস। ছোট ছোট সাহসিক কাজগুলো ক্রমশ পুষ্ট হয়ে মহৎ সাহসিক কাজে পরিণত হয়। CQ অর্থাৎ কারেজ কোশ্চেন হ্যাজ বিকাম ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ IQ অ্যান্ড EQ। এন্ডিউরেন্স অ্যান্ড ব্রেভারি ইন দ্য ফেস অফ হস্টিলিটি আর দ্য হলমার্কস অফ কারেজ এর মতোই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বিরুদ্ধতার মুখোমুখি হয়ে সহ্য শক্তি রাখা ও নির্ভীক থাকা হচ্ছে সাহসের পরিমাপ। ওয়ান ম্যান উইথ কারেজ মেক্স এ মেজরিটি, একজন নির্ভীক লোক বহু লোকের সমান। হোয়াট ইজ ট্রু কারেজ, সত্যিকার সাহস কাকে বলে? সমালোচনার সম্মুখীন হবার ক্ষমতার অপর নাম সাহস। সমস্যা সংকুল আবরণকে যুক্তিগ্রাহ্য করে তোলা সহজ, কিন্তু আমাদের নিজস্ব সীমিত বিশ্বাসকে পরখ করে দেখার জন্য আমাদের হতাশাবাদ, মিথ্যা বিশ্বাস, বর্ধিত অহংবোধ এবং অজুহাতের মুখোমুখি হবার জন্য আমাদের সাহস থাকার প্রয়োজন। আত্মসম্মানের সঙ্গে বাঁচতে হলে আমাদের একজন সৈনিকের সাহসের প্রয়োজন। একজন ব্যক্তি যাই করুক না কেন সবসময় তার সমালোচক থাকবে এবং কোনো না কোনো সমালোচনা বিশ্বাসযোগ্যও হয়। সেক্ষেত্রে একলা অটল হয়ে দাঁড়িয়ে থাকতে গেলে যে জিনিসটার প্রয়োজন হয় তা হচ্ছে সৎসাহস। আব্রাহাম লিঙ্কন বিরোধিতার মুখেও এমানসিপেশন প্রোক্লেমেশন যে স্বাক্ষর করে নির্ভীক নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন। নিজের সঙ্গে এবং তার চারপাশে যারা আছে তাদের সঙ্গে ন্যায়পরায়ণতা ও সততার অভ্যাস ও সৎসাহস।
আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে কখনো এগোতে হবে, কখনো পেছাতে হবে। এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা হচ্ছে সাহস। যে সাহস দম্ভ থেকে উদ্ভূত, সে সাহস সম্বন্ধে সাবধান। সত্যিকার সাহসের প্রকাশ হয় আচরণে, কথায় নয়। যেসব লোকেরা খোলাখুলিভাবে তোমার মতের বিরোধিতা করে তারা সাংঘাতিক নয়। সাংঘাতিক হচ্ছে তারা যারা তোমার মতের বিরোধী অথচ কাপুরুষ বলে সে কথা তোমাকে জানাতে পারে না। নৈতিক সাহসের শিকড় মূল্যবোধের মধ্যে গাঁথা থাকে, আর তার থেকে আসে দৃঢ়প্রত্যয়। বিশ্বাস শক্তি দেয়, কিন্তু দ্বিধা আনে দুর্বলতা। সাহসীরা নিজেদের সম্মান রক্ষা করবার জন্য সচেতনভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু কাপুরুষরা ধরে বাঁকা পথ। একটা প্রাচীন কাহিনী আছে যে একজন নিচুমনা মহাজন একজন বণিককে টাকা ধার দিয়েছিল, কিন্তু বণিকটির বারবার বাণিজ্যে লোকসান হওয়াতে সে ধার শোধ করতে পারেনি। তার একটি সুন্দরী যুবতী মেয়ে ছিল। সেই কুটিল মহাজনের মেয়েটির দিকে নজর ছিল। মহাজন সাহায্যের ভান করে বণিককে বলল যে যদি বণিক তার সঙ্গে নিজের সেই যুবতী মেয়ের বিয়ে দেয় তাহলে সে বণিকের সব ধার মাফ করে দেবে, নয়তো সর্বনাশ হবে। বণিক আর তার মেয়ে ধন্দে পড়ে গেল। মহাজন তখন উদারতা দেখিয়ে ভাগ্যই স্থির করবে বলে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা ছিল এরকম: একজন একটা খালি থলিতে একটা সাদা আর একটা কালো নুড়ি পাথর রাখবে। যদি মেয়েটি কালো পাথর তোলে তাহলে তাকে মহাজনকে বিয়ে করতে হবে, কিন্তু মহাজন তার বাবার ধার মাফ করে দেবে। আর যদি মেয়েটি সাদা পাথর তোলে তাহলে তাকে বিয়েও করতে হবে না, অথচ ধারও মাফ হয়ে যাবে। মেয়েটি শুধু সুন্দরী ছিল না, অত্যন্ত বুদ্ধিমতী ছিল। সে বাবার হাজতবাস চায়নি, তাই সে প্রস্তাবে রাজি হলো। নির্দিষ্ট দিনে বণিক আর তার মেয়ের ভাগ্য নির্ণয় দেখতে সারা গ্রাম এসে জড়ো হলো। তারা যে নদীর তীরে এসে দাঁড়ালো সেই জায়গাটাতে নুড়িতে ভরপুর ছিল। মহাজন নিচু হয়ে দুটো নুড়ি তুলল। কেউ তাকে লক্ষ্য করছে কিনা দেখে নিয়ে বিয়েটা নিশ্চিত করতে সে দুটোই কালো নুড়ি তুলল। মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে নীরবে সব লক্ষ্য করছিল। তাকে থলি থেকে একটা নুড়ি তুলতে বলা হলো। সেই তুলার উপর তার এবং তার বাবার ভাগ্য নির্ভর করছিল। ধরো তুমি যদি এই ঘটনার একজন দর্শক হতে, 1 নম্বর তুমি কি করবে? 2 নম্বর তুমি মেয়েটিকে কি পরামর্শ দেবে? 3 নম্বর তুমি কি করে এই পরিস্থিতি মোকাবেলা করবে? 4 নম্বর মেয়েটি কি কি বেছে নিতে পারত? ক, সে মহাজনকে দুটি নুড়ি দেখাতে বলে তার মুখোশ খুলে দিতে পারত। খ, সে প্রস্তাব না মেনে তার বাবাকে মহাজনের হাতে তুলে দিতে পারত। গ, সে নিজেকে বলি দিয়ে বাবাকে রক্ষা করবার জন্য কালো নুড়ি তুলে নিতে পারত। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। হয় তার জীবন যেত, নয় তার বাবার। আর সে কোনোটাই ত্যাগ করতে প্রস্তুত ছিল না, বিশেষত তার বাবার। মেয়েটি যা করলো তা এই: সে ভালো করে জানতো যে দুটো নুড়ি কালো, তাও সে থলির ভিতরে হাত ঢুকিয়ে একটা নুড়ি তুলল। একমাত্র সেই দেখেছিল মহাজনের কাজ। থলি থেকে হাত বের করবার সময়ে সে সেটার দিকে না তাকিয়ে হঠাৎ যেন ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল আর নুড়িটাকেও ফেলে দিল। নুড়িটা অন্য নুড়িগুলোর সঙ্গে মিলে যাওয়াতে কেউই দেখতে পেল না সেটা কি রঙের ছিল। সে উঠে তার অসাবধানতার জন্য ক্ষমা প্রার্থনা করে বলল, দেখা যাক থলির মধ্যে যে নুড়ি আছে তার কি রং, তাহলে বোঝা যাবে আমি কোনটা তুলেছিলাম। থলির ভিতরে নুড়ি তো কালোই ছিল, তাই ধরে নেওয়া হলো যে সে যেটা তুলেছিল সেটা সাদা ছিল। মহাজনের সারা গ্রামের সামনে নিজের মিথ্যাচরণ স্বীকার করবার মতো সাহস ছিল না। তাকে তার পূর্ব প্রতিশ্রুতি মেনে নিতে হলো, আর তার বাবা ও মেয়ে মুক্তি পেয়ে গেল। আত্মসম্মান রক্ষার তীব্র ইচ্ছা মেয়েটির কাজকে পরিচালনা করেছিল। তার তাৎক্ষণিক সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয় যে সাধারণ বুদ্ধির সময়োপযোগী প্রয়োগই হচ্ছে প্রজ্ঞা, তার বেশি কিছু নয়। যারা স্বাধীনতা ভালোবাসে তারা মর্যাদা ও শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকবার জন্য জীবনের চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী হয়। Men of principles are bold, but not all bold people are men of principles. নীতিবান ব্যক্তিরা নির্ভীক হয়, কিন্তু সব নির্ভীকই নীতিবান হয় না। আমরা প্রায়ই সুখ লাভ করার জন্য অথবা দুঃখকে এড়াবার জন্য কাজ করে থাকি। যারা কাপুরুষ
তাদের নিজেদের বিশ্বাসকে সমর্থন করার মতো নৈতিক মনোবল থাকে না। পরিণামের মুখোমুখি দাঁড়ানোতেই সাহসের পরিচয়, অন্ধভাবে পরিস্থিতিকে মেনে নেওয়াতে নয়। যখন সবাই তোমার সম্বন্ধে নিরাশ হয়ে পড়েছে, তখনও নিজের উপর আস্থা রাখবার নাম হচ্ছে সাহস। তুমি নিজের দুর্বল স্থান আছে জেনেও সহ্য করে যাচ্ছ। তোমার আত্মবিশ্বাসী স্বপ্নকে বাস্তবে পরিণত করে। ইতিহাসে এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন গ্যালিলিও। ২৬ বছর বয়সে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অঙ্কের শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। ৪০০ বছর আগেই লোকে প্রাচীন মতবাদগুলো বিনা প্রশ্নে মেনে নিত। সেই সময়ে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে শ্রেষ্ঠ পণ্ডিত বলে বিবেচনা করা হতো। তার মতবাদকে সন্দেহ করাকে অসম্মানজনক বলে ধরা হতো। গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে একটা জিনিসের পতনের গতি তার ওজনের উপর নির্ভরশীল নয়, তা নির্ভর করে হাওয়ার প্রতিরোধ ক্ষমতার উপর। এই মতবাদ অ্যারিস্টটলের মতবাদের বিরোধী ছিল, তাই প্রমাণ থাকা সত্ত্বেও গ্যালিলিওর মতবাদ লোকেরা বিশ্বাস করতে চাইল না। তাদের ভয় ছিল যে অ্যারিস্টটলের এই নীতিকে ভুল বললে হয়তো তার অনন্য নীতিগুলোও ভুল প্রমাণিত হবে। সেই ভাবনা তাদের শঙ্কিত করে তুলেছিল। কেউ গ্যালিলিওর সমর্থনে এগিয়ে না এলেও তিনি আত্মবিশ্বাস হারালেন না। তিনি নিজের মতবাদেই স্থির রইলেন, আর শেষে তার মতবাদ অনুমোদন ও প্রশংসা দুটোই পেল। সাহস হচ্ছে সেই গুণ যা মানুষকে ভয়ের বশীভূত না হতে দিয়ে বিরোধিতার সম্মুখীন হতে সাহায্য করে। ভয়হীন বেপরোয়া আচরণকে সাহস বলে না। বেপরোয়া আচরণ অনেক সময় দম্ভ থেকে জন্মায়, তাই সেটা গোয়ার তুমি। যথোপযুক্ত কাজ বেছে নেবার ক্ষমতা জ্ঞান নির্ভর হয়। কোন অবস্থায় দৃঢ় থাকতে হবে, সাহস সেই জ্ঞান দেয়। নির্ভীক ব্যবহার লোকেদের অনুপ্রাণিত করে ও আস্থা জন্মায়। অপরদিকে হঠকারিতা মানুষকে অপ্রস্তুত করে, এমনকি বিপদেও ফেলতে পারে। গান্ধী ও মার্টিন লুথার কিং যে সাহস দেখিয়েছিলেন, তার ফলে অন্যান্যরাও নিজেদের প্রচুর ক্ষতি স্বীকার করেও অহিংস উপায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাতে তাদের অনুগামীরা, তাদের দেশ এবং সমাজ সবিশেষ লাভবান হয়েছিল। কারেজ ইজ এ স্টেট অফ মাইন্ড। সাহস হচ্ছে একটি মানসিক অবস্থা। দুর্বল আর নির্দোষের উপর উৎপীড়ন আর অত্যাচার করে যে শক্তি তার আর কর্তৃত্ব ফলানো যায়, তা সাহস নয়, তা হচ্ছে কাপুরুষতা। শারীরিক শক্তি বা কর্তৃত্ব সাহস দেয় না, এটা একটা মানসিক শক্তি। সাহসের অনুশীলন করা যায়, কিন্তু ভান করা যায় না। এটা শুধুমাত্র একবারের কাজ নয়, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। সাহস আমাদের সোজা জীবনের মুখোমুখি দাঁড়িয়ে এগিয়ে এসে দায়িত্ব নেবার শক্তি দেয়। Courage may be the most important virtue because without it you won't have the strength to sustain any other value. মায়া অ্যাঞ্জেলা। সম্ভবত সর্বাধিক গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে সাহস, কারণ এটি ছাড়া তুমি অন্য কোনো গুণকেই সমৃদ্ধ করে তুলতে পারবে না। মায়া অ্যাঞ্জেলো। একজন লোক তখনই চালকের আসনে বসার যোগ্য হয় যখন তার সাহস ও সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে অপারগ হলে অন্য লোকেরা সহজেই তাদের খুশি মতো তোমার ভবিষ্যৎ পরিচালনা করবে। তুমি যা করছো ঠিকই করছো, এই বিশ্বাস তোমাকে এগিয়ে দেবে। যেসব মানুষের সাহস বা অন্যের সম্বন্ধে চিন্তা নেই, তারা এক শোচনীয় ছবি বিশেষ। জীবনে সব পরিস্থিতির সম্মুখীন হবার মতো সাহস না থাকলে মানুষ নিজেকে অপূর্ণ মনে করে আর নিজের উপর শ্রদ্ধা হারায়। এন্ডিউরেন্স, সহনশীলতা। বীর্যপূর্ণ সহিষ্ণুতাকে ধৈর্য আর সাহসের মিলন বলে বর্ণনা করা যায়। সেই রকম সহিষ্ণুতা একজন লোককে শান্তভাবে মর্যাদার সঙ্গে বিরোধিতার মোকাবেলা করতে সাহায্য করে। সক্রেটিসকে তার যুগে যুবকদের মনকে তথাকথিত দুর্নীতি দিয়ে কলুষিত করে দেওয়ার জন্য অপমান করা হয়েছিল, কিন্তু তাতেও তিনি তার বিশ্বাস ছাড়তে রাজি না হলে তাকে জোর করে বিষপান করানো হলো। সম্পূর্ণ একা হয়েও নিজের বিশ্বাসে অটল থাকার মতো সাহসের ফলে তিনি আজও পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের অন্যতম বলে বিবেচিত। I was pleased with the 1988 Wimbledon because I pushed myself. At one point I started getting a cramp in my foot, then my knee hurt. But I pushed myself anyway. I felt that I did my best. It was like I was playing from within. জন ম্যাকেনরো। আমি 1988 এর উইম্বলডনে
খুশি হয়েছিলাম, কারণ আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। একসময় আমার পায়ে খিল ধরতে শুরু করেছিল, তারপর আমার হাঁটুতে ব্যথা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেকে জোর করতে শুরু করলাম। আমি উপলব্ধি করলাম যে আমি আমার সর্বশ্রেষ্ঠ দিতে পেরেছি। আমি যেন নিজের অন্তর থেকে খেলছিলাম। জন ম্যাকেনরো। কারেজ টু ফেস রিয়েলিটি, বাস্তবের সম্মুখীন হবার সাহস। আমাদের মধ্যে অনেকেরই বাস্তবকে স্বীকার বা গ্রহণ করতে না চাইবার অভ্যাস আছে। আমরা যদি গঠনমূলক সমালোচনাকে গ্রহণ না করি, তাহলে অস্বীকার করাটাই আমাদের জীবনের একটা রীতি হয়ে দাঁড়ায়। যে তিনটি বাদর মন্দ দেখে না, শোনে না বা বলে না, তাদের দার্শনিক তাৎপর্য এটাই। আজকের দর্শন সেই বাদরদের সুবিধের জন্য বদলে গিয়ে হয়েছে। তারা যা সত্যি তা দেখে না, শোনে না বা বলে না। বাস্তবের মুখোমুখি হওয়া কঠিন আর হতাশাময় হতে পারে, কিন্তু আমরা যদি নির্ভীক হবার অভ্যাস অনুশীলন না করি, তাহলে আমরা আত্মসম্মানবোধ হারিয়ে ব্যর্থতার ঘূর্ণিচক্রে আটকে পড়ব। Cowards die many times before their deaths. The valiant never taste of death but aunt উইলিয়াম শেক্সপিয়র। ভীরুদের তাদের মৃত্যুর বহু পূর্বে মৃত্যু ঘটে, কিন্তু নির্ভীকদের মৃত্যু ঘটে একবার। কাপুরুষদের সহজেই নিরস্ত করা যায়। কোনো না কোনো ব্যক্তি মরার চেয়ে বাঁচতে বেশি ভয় পায়। কোনো ব্যক্তি মরার চেয়ে বাঁচতে বেশি ভয় পায়। তারা নিরাপত্তা খোঁজে, সুযোগ নয়। ভয়, বিপদ, অবিচার আর দুর্ভাগ্যকে অতিক্রম করার শক্তি যা দেয় তা হচ্ছে সাহস। এটি সেই ইচ্ছে যা আমাদের নিরাপত্তাহীনতা বা আশঙ্কা থাকা সত্ত্বেও অটল রাখে। সব ধরনের ভীতি আমাদের চিন্তাধারার মধ্য দিয়ে নেমে এসে আমাদের ব্যক্তিত্বের হানি ঘটায়। সাহসের অনুশীলন না করে আমরা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের এক অর্থপূর্ণ উদ্দেশ্যময় জীবনযাত্রা থেকে বঞ্চিত করি। খেলোয়াড়রা জেতে হারে প্রস্তুত হয়, অনুশীলন করে, আহত হয়, আবার উঠেও দাঁড়ায়। খেলোয়াড়রা খেলেই যায়, পরিণাম যাই হোক না কেন। টমাস কার্লাইন বহু বছর ধরে কঠিন পরিশ্রমের পরে তার বই দ্য ফ্রেঞ্চ রেভলিউশনের পাণ্ডুলিপি শেষ করে তার বন্ধুকে পড়তে দিলেন। বন্ধুর পরিচারিকা পাণ্ডুলিপিটাকে বাজে কাগজ ভেবে আগুনে ফেলে দিল। কারাইলের স্ত্রী সেই খবর পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না। তার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আর কারাইলের মুখ দিয়ে কথা বের হলো না। অবশেষে অসাধারণ সাহস ও সংযম দেখিয়ে কারাইল বললেন, এরকম দুর্ঘটনা ঘটেই থাকে। বাইরে নির্ভীক দেখালেও অন্তরে কারাইল বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন কিনা। সারা রাত তার ঘুম হলো না। পরদিন সকালে তিনি আবার বইটি লিখবেন বলে মনে স্থির করলেন। যাই হোক না কেন, তিনি বই লেখা ছেড়ে দিতে পারলেন না। 2 বছর বাদে তিনি তার অনবদ্য গ্রন্থ আবার লিখে শেষ করলেন, যে গ্রন্থটি আজও তার অদম্য মনোভাবের জাজ্বল্যমান সাক্ষী হয়ে রয়েছে। হতাশ না হয়ে ক্ষতি স্বীকার করে নেওয়া হচ্ছে সাহসের সবচেয়ে বড় পরীক্ষা। জীবনের সংঘাত হয় আমাদের নতুন করে সৃষ্টি করে, নয়তো আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর তা নির্ভর করে আমাদের মানসিক গঠন এবং আমাদের জীবনের লক্ষ্যের ওপর। আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই জীবনে যে অসংখ্য হতাশা পুঞ্জীভূত থাকে, তা ঠেলে উঠতে জানা এবং হতাশা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। দ্য সুইট মিউজিক অফ অ্যাপ্লয়েড, প্রশংসার মধুর সঙ্গীত। লাডউইগ বিটোফেন ছোটবেলায় বেশিরভাগ বড়দের চেয়ে ভালো পিয়ানো বাজাতে পারতেন। তার মদ্যপ বাবা ছেলেকে ব্যবহার করে টাকা রোজগার করার দিকে ঝোঁক ছিল বেশি, কিন্তু তার মা তার দিকে ছিলেন। লাডউইগের 17 বছর বয়সে ছোট 2 ভাইকে তার দায়িত্বে রেখে তার মা মারা যান। অল্প দিনের মধ্যে বিটোফেন একজন সত্যিকার মহান বাদ্যকার হিসেবে পরিচিত লাভ করলেন, কিন্তু তার দুর্ভাগ্য, তিনি 28 বছর বয়সে বধির হয়ে গেলেন। বধিরতা বিশেষ করে একজন সঙ্গীতকারের পক্ষে মর্মান্তিক হয়, কিন্তু বিটোফেন অত্যন্ত সাহসের সঙ্গে তার এই অক্ষমতা অতিক্রম করে কয়েকটি সর্বোৎকৃষ্ট সুর রচনা করলেন। একবার ভিয়েনাতে তিনি একটি অর্কেস্ট্রা পরিচালনা করতে রাজি হলেন। শ্রোতাদের দিকে পেছন ফিরে তিনি যে অর্কেস্ট্রা পরিচালনা করলেন তা তিনি নিজেই শুনতে পেলেন না। শ্রোতারা প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠল। বাজনা শেষ হয়ে যাবার পর তিনি শ্রোতাদের দিকে পেছন ফিরে নিজের জিনিসপত্র গোছগাছ করতে লাগলেন। তার একজন সঙ্গী কি হচ্ছে বুঝতে পেরে তাকে ঘুরিয়ে দিলেন।
আর তখনই বিটোফেন দেখতে পেলেন যে সব শ্রোতা দাঁড়িয়ে উঠে তাকে অভিবাদন জানাচ্ছে। বিটোফেন নিজের রচিত সুর বা শ্রোতাদের উচ্ছ্বাসিত অভিবাদন কিছুই শুনতে পাননি। বুঝতে পেরে তারা তার দৃষ্টান্তযোগ্য সাহসের সামনে নিজেদের চোখে জল রোধ করতে পারল না। বিটোফেন দেখিয়ে গিয়েছেন যে বিরুদ্ধ পরিস্থিতি অতিক্রম করতে গেলে অসাধারণ মনোবলের প্রয়োজন হয়। কারেজ টু কেয়ার, পরের মঙ্গলার্থে সাহস। মার্কিন বিদ্রোহের একজন নির্ভীক সৈন্য মার্কুইস দ্য লাফায়েত 1782 সালে ফ্রান্সে তার জমিদারিতে ফিরে এলো। সে তার সাহস, সততা আর আদর্শবাদের জন্য আমেরিকা আর ফ্রান্স দুই জায়গাতেই পরিচিত ছিল। 1783 সালে সারা ফ্রান্সে গমের চাষ খারাপ হলেও লাফায়েতের গোলা পূর্ণ ছিল। তার জমিদারিতে যে তত্ত্বাবধায়ক ছিল সে পরামর্শ দিল যে গমের দাম তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাই ওগুলো তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া উচিত। লাফায়েতের জানা ছিল যে প্রতিবেশী গ্রামগুলোর চাষিরা খেতে পাচ্ছে না, তাই সে জবাব দিল, না, বিক্রি নয়, এখন দিয়ে দেবার সময়। অপরের দুঃখ উপলব্ধি করবার ক্ষমতা থেকে অন্যের দেখাশোনা করার চিন্তা আসে। যে অন্যের মঙ্গল করার কথা ভাবে তার কাছে অন্যের সম্মান নিজের সম্মানের মতোই আবশ্যকীয়। আত্মমর্যাদা সম্পন্ন কোনো লোক মানবিকতাকে টাকার দামে বিক্রি করে না। তাদের কাছে আত্মমর্যাদা টাকা লাভের চেয়ে বড়। যে কাজে প্রেম আর যত্ন আছে তার সঙ্গেই দান জড়িয়ে থাকে, তাই তা হয় বীরের কাজ। সাহসীর সঙ্গে কাজ করতে গেলে নিজের বিবেকবোধ এবং বুদ্ধির প্রয়োজন। ভয়হীন কাজ সবসময় সুখের হয় না, কিন্তু সেরকম কাজ ছাড়া সুখও নেই। কারেজ টু ডেয়ার, বিপদের সম্মুখীন হওয়ার সাহস। কোপার্নিকাস 21 বছর বয়সেই বিদ্বান ও অসাধারণ ক্ষমতাসম্পন্ন হয়ে গিয়েছিলেন। সেই সময় পরিচালিত বিশ্বাস ছিল যে বিশ্ব পৃথিবী কেন্দ্রিক এবং সূর্য আর তারারা সেই পৃথিবীকে পরিদীক্ষণ করছে। তখনকার দিনে পুরোহিত ও জ্যোতিষীরা অত্যন্ত প্রতিপত্তিশালী ছিল। তারা স্বর্গের নিজস্ব ব্যাখ্যা দিত। সেই জ্যোতিষীদের অজ্ঞতা ধরে ফেলবার মতো বিদ্যা বুদ্ধি কোপার্নিকাসের ছিল। তিনি নিজে গবেষণা করে আবিষ্কার করলেন যে পৃথিবী বিশ্বের কেন্দ্রস্থল নয়, সেটি সূর্যকে পরিদক্ষিণকারী একটি ছোট গ্রহ মাত্র। তার আবিষ্কারগুলো তৎকালীন মতবাদের সঙ্গে মিলত না, তাই ভ্যাটিকান তার বিরোধিতা করল আর পুরোহিতেরা তাকে অভিযুক্ত করল। তাকে নির্বাসিত করা হলো এবং চার্চ যেসব সাধারণ বিশ্বাসগুলোর নিজস্ব ব্যাখ্যা দিয়েছে সেই সব বিষয়ে তার জনসাধারণের সামনে বক্তৃতা দেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। কিছু লোক গোপনে তার এবং তার কাজের প্রতি শ্রদ্ধা পোষণ করত, কিন্তু তার মানসিক সুস্থতা বিষয়ে তারা নিশ্চিত ছিল না। কিন্তু অদম্য কোপার্নিকাস তার নব আবিষ্কৃত জ্ঞানের বিষয়ে লিখে যেতে লাগলেন। কয়েক দশকের চেষ্টার পর তার বই শেষ হলো। এখন তার আবিষ্কারের প্রকাশনা তার সামনে এক অনতিক্রম্য সমস্যা হয়ে দেখা দিল। চিরকালের অধ্যবসায়ী কোপার্নিকাস এগিয়ে এসে পোপ তৃতীয় ফলকে তার বই উৎসর্গ করলেন। পোপ বিদ্বান ছিলেন। কোপার্নিকাস জানতেন যে তার এই বিতর্কমূলক বই প্রকাশিত হলে যদি কোনো বিরোধিতার সৃষ্টি হয় তাহলে একমাত্র পোপই সেই বিরোধিতা মোকাবেলা করতে সক্ষম। 1543 সালে যখন কোপার্নিকাস তার মৃত্যুশয্যায়, তখন এক বার্তাবহ এসে তার প্রকাশিত বইটি তার হাতে দিল। সেই বই বুকের উপর রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার সাহস আর বিশ্বাসের শক্তি তাকে মহার্ঘ পুরস্কার পাইয়ে দিল। সাধারণ বিশ্বাস সবসময় সঠিক হয় না। সব রকম বিরোধিতা থাকা সত্ত্বেও অনেক সময় তাদের যৌক্তিকতা যাচাইয়ের প্রয়োজন হয়। কারেজ মাল্টিপলস ইউর অ্যাবিলিটি, সাহস তোমার ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয়। সমক্ষমতার দুজন লোক প্রতিযোগিতা করলে যে বেশি সাহসী সেই জয়ী হয়। তুমি সাহস দেখালে সাধারণত তোমার বিরোধী পক্ষ সাবধান হবার চেষ্টা করে এবং আত্মরক্ষায় ব্যস্ত হয়ে যায়। আজ কোনো সমস্যার সোজাসুজি মোকাবেলা না করলে কাল তা আরও বড় হয়ে দেখা দেয়। আজকের অদূরদর্শী সমাধান কালকের সমস্যা হয়ে দেখা দিতে পারে। বিচার্য বিষয়ে উপেক্ষা করে গেলে সমস্যার লুপ্ত হয়ে যায় না, বরং তা বহুগুণে বেড়ে যায়। ভবিষ্যতের বেশি লাভের জন্য ক্ষণিক দুঃখের সম্মুখীন হওয়া বুদ্ধির কাজ। সাধারণ বুকের ব্যথাকে গোড়ার দিকে হালকাভাবে নেওয়ার ফলে পরে সাংঘাতিক হার্ট অ্যাটাকে দাঁড়িয়ে যায়। One individual with a backbone will accomplish more than 100 men with a wishbone. মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী লোক একাই 100 ভঙ্গুর হাড় বিশিষ্ট লোকের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। Courage is that firmness which confronts danger.
It requires taking risks and seeking the unknown with a sense of responsibility towards oneself and those around. সাহস হচ্ছে মনের সেই দৃঢ়তা যার সাহায্যে বিপদের মুখোমুখি হওয়া যায়। সাহস থাকলে ঝুঁকি নিয়ে এবং নিজের প্রতি ও পারিপার্শ্বিক সবার প্রতি দায়িত্বশীল হয়ে অজানাকে খোঁজার প্রয়োজন। লুই ব্রেল 200 বছর আগে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা চামড়ার জিনিস তৈরি করতেন। একদিন লুই ব্রেল চামড়া সেলাইয়ের একটা যন্ত্র নিয়ে খেলতে খেলতে নিজের চোখে আঘাত করে ফেললেন। দূষণ অন্য চোখে ছড়িয়ে পড়ল এবং তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন। তখনকার দিনে অন্ধদের সঙ্গে নির্দয় ব্যবহার করা হতো আর অন্ধত্বকে দৈব শাস্তি বলে ভাবা হতো। লুইয়ের বাবা তাকে অন্ধদের স্কুলে পাঠালেন। সেখানে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের সঙ্গে লুইয়ের আলাপ হলো। সেই সৈনিক তাকে উঁচু উঁচু খোদাই করা বটির সাহায্যে পড়তে শেখালো। অন্ধরা যাতে আঙ্গুল দিয়ে অনুভব করে পড়তে পারে সেজন্য ব্রেল সেই বর্ণমালাকে পরিচালিত করতে শুরু করলেন। 20 বছর বয়সের মধ্যে ব্রেল অন্ধদের তার পদ্ধতি দিয়ে লেখা ও পড়ার সুবিধার জন্য তার পদ্ধতি ব্যাখ্যা করে একটি বই লিখলেন ও প্রকাশিত করলেন। ব্রেল শুধু যে নিজেরই প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলেন তাই নয়, তিনি সারা পৃথিবীর অন্ধদের পড়ে ও জ্ঞান অর্জন করে নিজেদের শক্তিশালী করে তুলতে সাহায্য করলেন। ব্রেলের পদ্ধতি অচিরেই সমস্ত জগতে প্রসারিত হলো। অত্যন্ত কঠোর পরিস্থিতির মুখোমুখি হয়েও সত্যিকার সাহসের একটি উদাহরণ তার কাহিনী। ব্রেলের মতো ব্যক্তিরাই জগৎকে সম্পদশালী করেছে আর নিজেরাও চিরদিন সম্মান লাভ করেছে। 5 স্টেপস টু ডেভেলপ কারেজ। সাহস বর্ধনের 5টি ধাপ। আমরা জীবনে কি পেলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি হয়েছি। জীবন অপূর্ব ও অমূল্য এবং আমরাও তাই। আমরা যখন নিজেদের পরিবর্তন করি তখন আমাদের চারপাশের পৃথিবীতেও পরিবর্তন আনি। আমরা কি এবং কি করছি দুটি একটি ঘূর্ণিচক্রে অচ্ছেদ্যভাবে পরস্পরের সঙ্গে আবদ্ধ। বুদ্ধিসম্পন্ন জীব হিসাবে আমরা সচেতনভাবে আমাদের চিন্তাধারা ও ব্যবহারে পরিবর্তন আনতে পারি। নিচে লেখা পদক্ষেপগুলি আমাদের সাহস বাড়াতে সহায়ক হবে। ফেস আপ টু রিয়েলিটি। 1. বাস্তবের সম্মুখীন হও। যুক্তির প্রয়োগ একটি মানসিক রক্ষা কবচ, যা সাধারণত কষ্টদায়ক বাস্তবকে এড়াবার জন্য এবং অগত্যা দীর্ঘস্থায়ী কষ্টকে গ্রহণের জন্য ব্যবহৃত হয়। বাস্তবকে স্বীকৃতি দিতে ও গ্রহণ করতে অনিচ্ছা একটা মনোবৃত্তি হয়ে দাঁড়ায়। যখন আমরা বাস্তবকে দেখতে পাই না তখন আমরা অতীতে বা ভবিষ্যতে বাস করতে শুরু করি। সেখানেই আমরা থেমে থাকি না, আমরা বাস্তবকে বিকৃত করে ভয় আর সন্দেহ গড়ে তুলি। অনেক সময়ই আমরা এমন সব বিষয় নিয়ে উদ্বিগ্ন হই যা হয়তো কখনো ঘটবে না। এইরকম কল্পিত ভয় একজন লোককে দুর্বল করে দেয়। রি-এক্সামাইন ইউর ভ্যালু সিস্টেম অ্যান্ড টেক এ স্ট্যান্ড। 2. তোমার মূল্যায়ন পদ্ধতি আবার পরীক্ষা করে একটা সিদ্ধান্তে পৌঁছাও। যেসব লোকদের স্পষ্ট মূল্যবোধ আছে এবং একটা সিদ্ধান্তে দৃঢ় থাকার সৎসাহস আছে তাদের কাছ থেকে নির্দেশ নেওয়া যেতে পারে। এই নির্দেশক কিন্তু যেন জেদ ও হঠকারিতা থেকে সত্যিকারের সাহসের পার্থক্য করতে পারে। বিল্ড ক্যারেক্টার, বিল্ড কারেজ। 3. চরিত্র গঠন করো, সাহস গঠন করো। চরিত্র হচ্ছে সেই ভিত্তি যা আমাদের মিথ্যা বিশ্বাসের মুখোমুখি হতে সাহস গড়ে তুলতে সাহায্য করে। মূলনীতি ও মূল্যবোধের আবার বিচার করে আমাদের একজন সৎ লোক হবার সংকল্প করা প্রয়োজন। প্র্যাকটিস স্মল অ্যাক্টস অফ কারেজ। 4. ছোট ছোট সাহসিক কাজ অভ্যাস করা দরকার। সাহস ব্যাংকে টাকা রাখার মতো নয়। তুমি যত বেশি তা খরচ করবে তত বেশি ফিরে পাবে। অধিকাংশ সময়ই আমরা যে সাহসের কাজ এড়িয়ে যাই তা কাপুরুষতার জন্য নয়, তার কারণ হচ্ছে আমাদের আলস্য ও ঔদাসীন্য। তখন আমরা আমাদের অসুবিধা নিয়েই এত সুখে থাকি যে সেটাকেই ভালোবাসতে শুরু করি। মুশকিলটা হচ্ছে যে যেসব সমস্যার মুখোমুখি আমরা আজ হচ্ছি তার অনেকগুলি সমাধান অতীতে একটি সাহসিক সিদ্ধান্ত নিলে হয়তো আজ বেশি সহজ হয়ে যেত। পারফেক্ট প্র্যাকটিস লিডস টু প্রিপারেশন। 5. ত্রুটিহীন অভ্যাস নিজেকে প্রস্তুত রাখে। পরিস্থিতিগুলো আগেই বুঝবার চেষ্টা করে তৈরি হও, কিন্তু তারপর সম্পূর্ণ অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকো। মনে রেখো যে অভ্যাস তোমাকে সম্পূর্ণ ত্রুটিহীন তৈরি করে না, কিন্তু তুমি যা অভ্যাস করছো তাকে স্থায়ী করে দেয়। জীবনের ছোট ছোট বিকল্পগুলো অবশেষে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে একজন লোককে জীবনের বৃহত্তর সংঘাতের মুখোমুখি হতে প্রস্তুত করে দেয়। আত্মমর্যাদা নিয়ে দৈনন্দিন জীবনযাপনের জন্য সাহসের প্রয়োজন। Weak people can never be sincere and cowards can never practice morality. দুর্বল ব্যক্তি আন্তরিক হতে পারে না এবং কাপুরুষ
হতে পারে না নীতিপরায়ণ। অ্যাকশন প্ল্যান, কর্ম পরিকল্পনা। হাউ ডু উই ইনকালকেট কারেজ ইন আওয়ার ডেইলি লাইফস? আমাদের প্রাত্যহিক জীবনে কি উপায়ে সাহস বপন করা যায়? অন আস্ক ইউর সেলফ দিস কোশ্চেন্স। 1 নম্বর, নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো। এ, হাউ ক্যান আই ট্রান্সফর্ম মাই লাইফ কারেজিয়াসলি? ক, আমি কোন নির্ভীক উপায়ে আমার জীবনে আমূল পরিবর্তন আনতে পারি? খ, আমি সত্যি কি করতে চাই যা সাহসের অভাবে আমি কোনোদিন করতে পারিনি? গ, প্রতিদিন আমার কোন নির্ভীক কাজ অভ্যাস করা প্রয়োজন, আমার কাছে কোনটা জরুরি? 2 নম্বর, তোমার মূল্যগুলো, লক্ষ্য ও স্বপ্নের একটি তালিকা তৈরি করে একটা বর্ণনাক্রমিক সূচি প্রস্তুত করো। 3, সেই সব স্বপ্নগুলো পূর্ণ হলে তার পরিণাম কি হবে এবং তুমি কিভাবে উপকৃত হবে সেটা লিখে রাখো। 4, ক, প্রতিদিন এগুলো অভ্যাস করো অন্তত 21 দিন। খ, তোমার কাজ ও আচরণের জন্য দায়িত্ববান হও। To live honorably, you need to enter into a contract with yourself and develop a profound relationship with life. আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য তোমার নিজের সঙ্গেই নিজের যুক্তি করা এবং জীবনের সঙ্গে গভীর এক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।